নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা নজর রাখবো 2014 সালের দিকে। 2014 সালে যখন কংগ্রেসকে সরিয়ে দেশে ভারতীয় জনতা পার্টি দল প্রতিষ্ঠা হয়েছিল, ক্ষমতায় এসেছিল, সেই সময়কালটি থেকে বর্তমান সময় পর্যন্ত বর্তমানে যে ককরোচ আন্দোলন, যুবকদের যে বেকারত্ব নিয়ে তাদের প্রশ্ন, রাস্তায় নামা, যন্তর মন্ত্র ধর্ণা দেওয়া, বিক্ষোভ প্রদর্শন করা, সেই 2014 সালে যখন বিজেপি নরেন্দ্র মোদীকে মুখ করে ক্ষমতায় এসেছিলেন, সেই সময় এই ক্ষমতায় আসার ঠিক আগে 2007 সালে এই দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন, সুরেশ কালমাডির সে অলিম্পিক দুর্নীতি, 2G স্পেকট্রাম থেকে শুরু করে এই ধরনের একের পর এক দুর্নীতি ছিল ভারতবর্ষে। আর দুর্নীতি এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছিল যে সেই সময় সাধারণ মানুষের না বিশ্বাস অবস্থা, এবং এটাকে প্রচারে নিয়ে গিয়েছিল রামদেব, আন্না হাজারে, কেজরিওয়ালরা। এই আন্নার আন্দোলন, রামদেবের আন্দোলন, কেজরিওয়ালের আন্দোলন, পরবর্তীতে কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন, একের পর এক নির্বাচনে তিনি জয়লাভ করেছেন। দিল্লিতে একই সঙ্গে কিছু সময়ের মধ্যেই একাধিকবার নির্বাচন হয়েছে, আম আদমি পার্টি জয়লাভ করেছে। এখন আম আদমি পার্টি নেই ক্ষমতায়, নেই দিল্লিতে, পাঞ্জাবে রয়েছে। আগামী দিনে থাকবে কিনা সেই জানা নেই। এই যে দুর্নীতির বিরুদ্ধে আন্নার আন্দোলন, রামদেবের আন্দোলন, সে আন্দোলনের সুফল পেয়েছিল তখন বিজেপি দল। কারণ এল.কে. আডবাণীর নেতৃত্বে এর আগে একাধিক নির্বাচন হেরে গিয়েছিল বিজেপি। তখন মোদী ইতিমধ্যে 2-3 বারের মুখ্যমন্ত্রী, পরবর্তীতে ডেকে আনা হলো, দিল্লিতে মুখ করা হলো, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান সেই সময় প্রধানমন্ত্রীর মুখ হয়ে উঠেছিলেন, এবং ওনার বক্তব্য এবং যুবকদেরকে যে আশার বাণী শুনিয়েছিলেন, বেকারদের নিয়ে কথা বলেছিলেন, এবং ডলার সেই সময় 65 টাকা ছিল, কেন ডলারের দাম এত বেশি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকালকে বিরোধীরা এগুলো নিয়ে কথা বলে, কিন্তু সেই সময় কংগ্রেসকে কিন্তু বিজেপি দল ক্ষমতা থেকে উৎখাত করেনি। এটা অনেকেই যারা ভাবছেন বা যারা মনে করেন যে কংগ্রেসকে সরিয়েছে বিজেপি, সেটা ভুল। আজকের দিনে দাঁড়িয়ে যখন বিজেপি সরকারে রয়েছে, আগামী বছরগুলিতে থাকবে, তবে ক্ষমতায় যারা আসে একদিন যেতে হয়, কিন্তু সেই যাওয়ার যে পথটা কোনো প্রথাগত বা প্রচলিত কোনো দল যেমন কংগ্রেস, সিপিআইএম বা অন্যরা কিন্তু বিজেপিকে সরাবে, আন্দোলন করে ক্ষমতা থেকে সরিয়ে দেবে ভোটের মাধ্যমে, এটা কিন্তু হওয়া প্রায় অসম্ভব। কারণ 14 সালের ক্ষেত্রে আমরা দেখেছি একটা করাপশনের বিরুদ্ধে আন্দোলন, যে আন্দোলনটি শুরু হয়েছিল 2007 থেকে, এবং এটা আস্তে আস্তে ভাসতে শুরু করেছিল, একটা হিমশৈলের রূপ পেয়েছিল 2011-12 দিকে এসে, এবং সেই আন্দোলন কংগ্রেসকে একদম বসিয়ে দিয়েছিল। সারা দেশের মানুষের কাছে কংগ্রেস একটা ভ্রষ্ট সরকার, একটা দুর্নীতিপরায়ণ সরকার, এমন একটা চিত্র, ছবি মানুষের সামনে তুলে ধরা হয়েছিল। এবং সেই সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সেই রিমোট সরকারের যে যার রিমোট ছিল সোনিয়া গান্ধীর হাতে, কংগ্রেস সভানেত্রীর হাতে, সেটা প্রচারে এনেছিল বিজেপি দল। সেই সময় পেট্রোলের মূল্য বৃদ্ধি, ডলারের দাম আস্তে আস্তে ভারতের ডলারের মূল্য বাড়ছে, ভারতীয় রুপির দাম কমছে, যেটা 40-38 টাকা, $1 সমান 38 টাকা ছিল 2011-12 দিকে সম্ভবত, এবং সেটা 14তে গিয়ে পৌঁছে গেছে হঠাৎ করে 65 টাকা। এই সময়টাতে ভারতের সাধারণ মানুষ, যুবকরা বুঝতে শুরু করেছিল যে ভারতের রুপির দাম আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, দেশের অর্থনীতির যে অবস্থান সেটা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু। কংগ্রেসের বিরুদ্ধে তারা মাঠে নামতে শুরু করে দেয়, সেটা ছিল দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুবকদের মধ্যে একটা ভাবনা হচ্ছে, সেটা হচ্ছে বেকারত্ব, আনএমপ্লয়মেন্ট। আবার সরকারের পক্ষে যারা রয়েছেন তারা বলছেন, এই দেশের যুবকরা যখন বলছে চাকরি নেই বলে দৌড়াচ্ছে, রাস্তা মাঠঘাট গরম করছে, তখন একটা প্রতিষ্ঠানের জন্য যুবক পাওয়া যায় না, 8,000, 10,000, 12,000 টাকা বেতন দিয়েও লোকজন পাওয়া যায় না, কাজের লোক পাওয়া যায় না। কিন্তু বলছে বেকারত্ব, কাজ নেই, কর্ম নেই, চাকরি নেই। সরকারি চাকরি খুঁজে রয়েছে যুবকরা। কেন বলছি? ককরোচ জনতা পার্টি যখন হঠাৎ করে তারা 7 দিনের মধ্যে 1 কোটির উপর ছাড়িয়ে গেছে তাদের সমর্থক সোশ্যাল মিডিয়াতে, যা বিজেপি গত 14 বছরেও বা 12 বছরেও করতে পারেনি, এতখানি জায়গাতে যেতে পারেনি, তখন বলতে শুরু করে দিয়েছে যে সিজেপির ভবিষ্যৎ তো উজ্জ্বল। আবার এমনও দেখা গেছে এই দেশে
সামাজিক মাধ্যমের আন্দোলন সামাজিক মাধ্যমে রয়ে গেছে, সেটা ভোট বাক্সে এটা কখনো প্রতিফলিত হয়নি। কিন্তু আমরা 2014 সালের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে 2014 সালের আগে অর্থাৎ 2007-8 থেকেই যেভাবে আস্তে আস্তে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটাকে মাথাচাড়া দিচ্ছিল, এবং সেখানে আন্নার আন্দোলন এবং সেটা রামদেবের আন্দোলন, যন্ত্রমন্তর, রামলীলা ময়দান, আপনারা দেখেছেন সেই সময়টা কথা আপনাদের মনে রয়েছে অনেকের। সেইভাবে আজকের দিনেও কিন্তু যে প্রচলিত যারা দল রয়েছে কংগ্রেস কিন্তু বিজেপির সঙ্গে পেরে উঠছে না, এবং না পারার কারণে কিন্তু এই দেশের যুবকরা, এই দেশের যে কংগ্রেস সমর্থিত ভোটাররা, তারা দেখছে যে রাহুল গান্ধীকে দিয়ে হচ্ছে না, তখন তারা আস্তে আস্তে বিকল্প পথ খুঁজতে শুরু করছে, বিকল্প ইস্যু ভাবতে শুরু করছে, প্ল্যাটফর্ম খুঁজতে শুরু করেছে। এবং সেই প্ল্যাটফর্ম যে মানুষ খুঁজতে শুরু করেছে, না কংগ্রেস, না বিজেপি, না সিপিএম, না তৃণমূল, এটা কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের পরেও কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে। আজকে দেখা গেল একটি পার্টিতে যোগ দিল তৃণমূলরা 20 জন সাংসদ, এনসিপিআই। সে এনসিপিআই 2022-23-এর একটা সংগঠন, যেখানে 100 জন নেই ঠিকভাবে এই ত্রিপুরা যে সমর্থক, অথচ এই ত্রিপুরা থেকে উঠে আসা একটা দল, ত্রিপুরা আসাম বাংলা কেন্দ্রিক সে পার্টিটা ছিল, যার ফান্ড দেখানো হয়েছে 1,20,000 টাকা। আমাদের স্ক্রিনে দেখাচ্ছি যারা এই এই এনসিপিআই কে তৈরি করেছিল, বাংলাদেশে হচ্ছে এনসিপিআই। তো এই এনসিপি বাংলাদেশের যুবদল, যেটা বর্তমানে বাংলাদেশের ক্ষমতা অলিন্দে রয়েছে, এই ভারতেও এই বাঙালি অধ্যুষিত এলাকায় ত্রিপুরা আসাম বাংলায় সেই এনসিপিআই। তো এই এনসিপিআই হঠাৎ করে একটা একটা সাইনবোর্ড সর্বস্ব একটা পার্টি থেকে সেটা রাতারাতি হয়ে গেল একটা বড় পার্টি হয়ে গেল, একটা সারা দেশের রাজনীতিতে এর নাম বের হয়ে আসছে, উঠে আসছে। তো এই যে একটা অবস্থা, সেখানে কি বোঝা যাচ্ছে যে এই দেশে একটা মানুষ যারা দীর্ঘদিন সিপিআইএম একটা বড় অংশের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম মিলিয়ে ছিল, সেখানে মানুষজন আজকালকে সিপিআইএম এবং কংগ্রেসকেও বিশ্বাস করতে পারছে না, তারা বিকল্প একটা প্ল্যাটফর্ম চাইছে। ত্রিপুরা আমরা দেখেছি 18 নির্বাচনের পর 20-21-এ গিয়ে পাহাড়ে দীর্ঘদিনে সিপিএম সরে গেল, পরিষ্কার হয়ে গেল, সেখানে নতুন দল উঠে আসছে মাথা। এটা একটা ট্রেন্ড চলছে, যেখানে নতুন কিছু চাইছে মানুষ, নতুন দল চাইছে, এবং সেখানে কিছু করে দেখাতে পারলে, কিছু আশা বিশ্বাস জোগাতে পারলে, তাহলে এই প্ল্যাটফর্মগুলি কিন্তু আগামী দিনে যে ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে, এর কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা দেখেছেন সোমবার দিন যখন এই নিট প্রশ্নপত্র কেলেঙ্কারি, এই দুর্নীতি, এই দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের বৃদ্ধি নিয়ে যখন কংগ্রেসের যুব কংগ্রেস যখন আন্দোলন করলো, আরএমএস চমুনিতে পুলিশ এবং তাদের মধ্যে খণ্ডযুদ্ধের মতো অবস্থা, জলকামান নিক্ষেপ করা হলো, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো। এই আন্দোলনে দেখা গেল যে কংগ্রেসের মধ্যে একটা বাড়তি একটা উৎসাহ দেখা যাচ্ছে রাজ্যে। তো এই যে একটা অবস্থা, এই নিয়ে কিন্তু বর্তমান যারা বিজেপি দল রয়েছে সরকারে, বিজেপির এখন সময় ভালো, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকেও কিন্তু বোঝা দরকার যে যুবকরা কিন্তু অন্য কিছু ভাবছে, তাদের মন মগজে কিন্তু প্রবাহিত হচ্ছে অন্য কিছু। অতএব যে 14 আন্দোলন, আন্নার আন্দোলন আমরা বললাম, যেটা নিষ্পত্তি হয়েছিল বিজেপি ক্ষমতার মধ্য দিয়ে, কারণ আপনারা দেখবেন বিজেপির অবস্থা সেই সময় খুব বেশি ভালো অবস্থায় ছিল না। এল কে আডবাণী একাধিকবার নির্বাচনে হারছিলেন, বারবার হারছিলেন, তারা ভারত যাত্রা, তিরঙ্গা যাত্রা, ভারত পথযাত্রা অনেক কিছু করেছিলেন, কিন্তু কোনো কাজে লাগেনি। মোদীকে সামনে এসে সেটা কাজে লেগেছে। তো সবকিছু মিলিয়ে এই যে আন্নার আন্দোলন এবং এই যে কেজরিওয়াল এবং রামদেবের আন্দোলন, সেটা কিন্তু 2014 থেকে শুরু হয়নি, এটা কিন্তু বিগত দিনে এটা আরো 5-7 বছর আগে থেকে শুরু হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রী আপনারা দেখেছেন যে প্রতিরক্ষা মন্ত্রী সেই সময় যারা নেতৃত্বে ছিলেন বিজেপির, তারা বারবার কিন্তু দফায় দফায় এই আন্না হাজারের সঙ্গে বসেছিলেন, এবং যারা ওই সময় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে তারা সারা দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাদের সঙ্গে কিন্তু সে সময় বিজেপি নেতৃত্বরা বারবার বসেছেন, তারা পর্দার আড়ালে বসেছেন, এবং কিভাবে কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করা যায় বাইরে থেকে। কারণ প্রত্যেকটা আন্দোলন আপনারা দেখবেন কখনো একটা যুবক থেকে শুরু হয়, একটা কোনো প্ল্যাটফর্ম থেকে শুরু হয়, সেটা আস্তে 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 যারা ক্ষমতায় থাকে তাদের বিপক্ষে চলে যায়, এবং সেই শক্তিটাকে কোনো না কোনোভাবে যারা বিরোধী দল থাকে তারা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে। এবং বর্তমানে ভারতবর্ষে কিন্তু সেটা যে হচ্ছে না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ সরকারে রয়েছে বিজেপি দল, তারা রাজ্যে রাজ্যে তাদের শক্তিশালী অবস্থান রয়েছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু একই সঙ্গে মাথা চাড়া দিচ্ছে কিন্তু সরকার বিরোধী মুভমেন্ট। সেদিকেও কিন্তু সরকারের নজর রাখা প্রয়োজন, এবং বিরোধী দল যারা রয়েছেন তাদের কাছে একটা কিন্তু সুযোগ, এই যে গভর্নমেন্ট বিরোধী যে আন্দোলনগুলি, সরকার বিরোধী যে আন্দোলনগুলি যুবকদের, সেগুলিকে একটা জায়গায় এনে সংঘবদ্ধভাবে তারা সেই জায়গাতে নিয়ে যেতে পারলে তাদের জন্য সুযোগ রয়েছে। তবে
রাহুল গান্ধী যখন সামনে রয়েছেন সেখান থেকে কিন্তু এটা অনেকটা অসম্ভব মনে হচ্ছে। রাহুল গান্ধীকে সামনে রেখে বিকল্প চেহারা যদি উঠে আসতে পারতো কংগ্রেসের সেই ধরনের, তাহলে এটা সুযোগ হতে ছিল। কারণ প্রধানমন্ত্রীর সামনে, নরেন্দ্র মোদীর সামনে এখনো সেই ধরনের ফেস কিন্তু কংগ্রেস সামনে তুলে ধরতে পারেনি। যার কারণে বরাবরই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা সাইলেন্ট কিলার, কথা না বলেও যে বিরোধীকে আঘাত করা যায় সেটা ওনার চেয়ে ভালো কেউ জানেন না। কারণ তিনি গুজরাটি, আর জানেন গুজরাট যারা থাকেন, গুজরাটের যারা হচ্ছেন শুধু রাজনীতিবিদ না, তারা ভালো ব্যবসায়ী। সে রাজনীতি এবং ব্যবসা এই দুটাকে এক জায়গাতে আনলে কিন্তু এটা একটা একটা কিন্তু গ্রেট কম্বিনেশন, এবং এটা কিন্তু কিলার কম্বিনেশন বলা যেতে পারে। তো যাই হোক, আজকের জন্য আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।